হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ আলামিন রহমান, ইউ আর ওয়াচিং দ্য ওয়ে অফ সলিউশন। আজকের পর্বে আমি তোমাদের মাঝে ডিসকাস করব কারেন্ট অ্যাফেয়ার্স 2019। এই সাম্প্রতিক কিছু বিশেষ ঘটনাবলীর উপরে আলোকপাত করার চেষ্টা করব। আই হোপ ক্লাসটি তোমরা এনজয় করবে এবং পিডিএফ তোমরা পেয়ে যাবে। ক্লাসের শেষে আমি বলে দিচ্ছি কিভাবে তোমরা পিডিএফটি সংগ্রহ করবে। মন দিয়ে দেখো আজকের পর্ব। কারেন্ট অ্যাফেয়ার্স 2019 প্রথমেই আমি রেখেছি ঘূর্ণিঝড় বুলবুল সম্প্রতি আছড়ে পড়েছিল। তো ঘূর্ণিঝড় এই বুলবুল নামকরণ করেছে কোন দেশ? এর আগে ফনি, এটা থেকে তো ইতিমধ্যে প্রশ্ন এসে গেছে, তোমরা লক্ষ্য করেছো নিশ্চয়ই। লাস্ট ইয়ারেই আমাদের ডাব্লিউপিতেই প্রশ্ন এসেছে যে ঘূর্ণিঝড় ফনি নামকরণ করে কোন দেশ, এবং লাকিলি আমি সেটাও তোমাদের একটা মক টেস্টে করিয়ে দিয়েছিলাম। আশা করি সকলেই পেরেছিলে, সেটার উত্তর ছিল বাংলাদেশ। তো ঘূর্ণিঝড় বুলবুল নামকরণ করেছে কে? পাকিস্তান, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, যদি তোমাদেরকে ফনি বলে, ঘূর্ণিঝড় ফনি, তখন বলবে বাংলাদেশ। আর যখনই বুলবুলের কথা বলবে, এই রিসেন্ট যেটা আছড়ে পড়েছিল, তখন হবে পাকিস্তান। পরবর্তী প্রশ্ন, জাতীয় শিক্ষা দিবস, যেটাকে আমরা ন্যাশনাল এডুকেশনাল ডে বলি বা ন্যাশনাল এডুকেশন ডে বলি, সেটা কবে পালিত হয়ে থাকে? সঠিক উত্তর হবে 11th অফ নভেম্বর, অর্থাৎ অপশন বি, গতকালই কিন্তু ছিল 11th অফ নভেম্বর। স্বাধীন ভারতের প্রথম যিনি শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদের জন্মবার্ষিকী স্মরণে এটি পালন করা হয়, অর্থাৎ এটা তার বার্থডে বলতে পারো, তার জন্মবার্ষিকীটাকে আমরা স্মরণ রাখতে এই জাতীয় শিক্ষা দিবসটা পালন করে থাকি। কেননা তিনি ছিলেন প্রথম স্বাধীন ভারতের শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী কে ছিলেন? আবুল কালাম আজাদ। 1947 সালের 15ই আগস্ট থেকে 1958 সালের 2রা ফেব্রুয়ারি অবধি শিক্ষামন্ত্রী হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেছিলেন। পরবর্তীতে এখানে নভেম্বর মাসের আরেকটা গুরুত্বপূর্ণ দিবসকে আমি এখানে হাইলাইট করেছি, সেটা হচ্ছে শিশু দিবস, বা যেটাকে আমরা চিলড্রেন্স ডে বলে থাকি। 14ই নভেম্বর আমরা জেনে থাকি শিশু দিবস পালন করা হয়ে থাকে। আমি চেষ্টা করেছি তোমাদের একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতি ফোকাস করা, সুতরাং কেউ যেন ক্লাসটি মিস করুন। আজকের এই ক্লাসটি আমি শ্যুট করছি কখন জানো? এখন বাজে দেখো রাত্রি 12টা 39, আর তোমরা যে আজকের ক্লাসটা দেখছো গতকাল রাত 12টা 39, অর্থাৎ নিয়ার অ্যাবাউট 1টা, তখন আমি ক্লাসটি শ্যুট করছি তোমাদেরকে দেবো বলে। সো ভিডিওটি অবশ্যই লাইক করবে, উৎসাহ বাড়ে যে তোমাদেরকে পৌঁছাতে পারছি। আমার দেখো এই যে প্রচেষ্টা সারা পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের কাছে পৌঁছানো ফ্রি এডুকেশন, এটাকে তোমরা যত অ্যাকসেপ্ট করবে তত কিন্তু আমরা দ্রুত রিচ করতে পারবো। তো 14ই নভেম্বর শিশু দিবস আমরা জানি, কিন্তু কি কারণে এটা পালন করা হয়? দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি ছিলেন জওহরলাল নেহেরুর জন্মদিনকে আমরা চিলড্রেন্স ডে হিসেবে পালন করে থাকি। 1989 সালের নভেম্বর মাসের 14 তারিখ নেহেরুর জন্ম হয়েছিল। পরবর্তী সময়ে তিনি দেশের প্রথম প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার হয়েছিলেন। সো সকলে জানো এই বিষয়টি। পরবর্তী দেখো, 2020 সালের অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? খুব গুরুত্বপূর্ণ আপকামিং ইভেন্টস। এটা কিসের উপর থেকে কোশ্চেন হয়েছে? এটা স্পোর্টসের ওপর থেকে কোশ্চেন হয়েছে, স্পোর্টসের আপকামিং ইভেন্টের ওপর থেকে। যেমন অলিম্পিক 2020, তাহলে এটা কোথায় অনুষ্ঠিত হবে? জাপান, অর্থাৎ টোকিও। তোমাদের এখান থেকে প্রশ্ন হতে পারে যে এটা কিন্তু 32তম, এই যে অলিম্পিক 2020, আমি তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি, তোমরা প্রয়োজনে লিখে দাও। 2020 এই যে অলিম্পিক যেটা জাপান অনুষ্ঠিত হবে, এটা কততম? 32। আর 33 যেটা পরবর্তী বছরে, সেটা কোথায় অনুষ্ঠিত হবে? আমি এখানে দিয়ে দিয়েছি 33তম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে প্যারিস, অর্থাৎ ফ্রান্সে 2024 সালে। এখানে আরো দুটো ইভেন্ট দিয়েছি, যে এটা 13তম আইসিসি যে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট যেটা আমাদের হয়ে থাকে, ভারতে অনুষ্ঠিত হবে 2023 সালে। আর 32তম যে অলিম্পিক গেমস যেটা টোকিও অর্থাৎ জাপানে অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, যেটাকে আমরা বলে থাকি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, সম্প্রতি ভারতের যে বক্সার রয়েছেন মেরি কম, যার আত্মজীবনীর নাম আনব্রেকেবল, সকলে জানো, পরীক্ষাতে এসেছিলাম, এখানে অ্যাড করে দিয়েছি 3 নম্বর প্রশ্নে, যে আনব্রেকেবল আত্মজীবনীটি কার? আনব্রেকেবল আত্মজীবনীটি হচ্ছে মেরি কম। মেরি কমকে একজন ভারতীয় বক্সার। তো আমাদের আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, এই মেরি কমকে, একজন ভারতীয় বক্সারকে, এই 2020 সালের যে টোকিওতে অলিম্পিক হবে তার অ্যাম্বাসেডার গ্রুপের মেম্বার হিসেবে বেছে নিয়েছেন। সো আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা সদর দপ্তর সুইজারল্যান্ডের লৌজানে অবস্থিত। পরবর্তী দেখো, ভারতীয় মহাকাশ গবেষণা অর্থাৎ চন্দ্রযান বা ইসরো সম্পর্কিত প্রশ্ন কিন্তু প্রচুর হতে পারে। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন। কি? ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন। আমি এখানে সম্পূর্ণ নামটা দিয়ে দিয়েছি, যারা জানো না সুন্দর করে লিখে নেবে। এর প্রতিষ্ঠাতা বিক্রম সারাভাই, এর কততম জন্মবার্ষিকী পালন করা হয়েছে?
ভারতের মহাকাশ গবেষণার জনক বলা হয় বিক্রম সারাভাইকে, মনে রেখো। কি বলা হয়? ভারতের মহাকাশ গবেষণার জনক প্রাণপুরুষ হচ্ছেন বিক্রম সারাভাই। তো তার কততম জন্মবার্ষিকী সম্প্রতি পালিত হয়েছে? যেটা হচ্ছে 100তম তার জন্মবার্ষিকী পালন করা হয়েছে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমি ইসরো সম্পর্কে কিছু ডেটা দেওয়ার চেষ্টা করেছি। ইসরোর চেয়ারম্যান হচ্ছেন ডক্টর কে সিবান। দেখো, এই যে চন্দ্রযান 2 সম্প্রতি উৎক্ষেপিত হলো, এটা কবে হলো? 2019-এ। তোমরা বলতে পারবে চন্দ্রযান 1 কবে উৎক্ষেপিত হয়? আমাকে কমেন্টে জানাবে। এই 2005 সাল থেকে 2010 সালের মধ্যেই আমাকে কমেন্টে জানাবে কবে চন্দ্রযান 1 উৎক্ষেপিত হয়েছিল। ক্লিয়ার? আমাকে তোমরা সকলেই মিলে কমেন্টে জানাবে, ভালো লাগবে। ইসরো কবে স্থাপিত হয়েছিল? 1969 সালের 15ই আগস্ট এই ইসরো স্থাপিত হয়। ইসরো সদর দপ্তর কোথায় অবস্থিত? বি কুইক, আমাকে কমেন্টে জানাবে, কেননা এই ক্লাসটা আমি করিয়েছিলাম। যারা চন্দ্রযান সম্পর্কিত আরো ডিটেল কোশ্চেন পেতে চাও বা চন্দ্রযান বিষয়টা রপ্ত নেই, তাদেরকে বলে রাখি ভিডিওর ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে প্রথম যে লিঙ্ক, সেখানে আমি চন্দ্রযান সম্পর্কিত আমি যে ক্লাস করিয়েছিলাম তার লিঙ্ক দিয়ে রাখবো, এবং সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আবার পিডিএফ দেওয়া রয়েছে, সুতরাং ওই ক্লাসটা তোমরা করে নেবে। আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, তোমরা যারা আমার কাছে কোচিং করতে চাইছো, আমরা WBCS থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল থেকে শুরু করে সমস্ত পশ্চিমবঙ্গের সরকারি চাকরির পরীক্ষার জন্য কোচিং করিয়ে থাকছি। 45 জন 45+ টিচার্স একত্রে। তোমরা দেখার চেষ্টা করো যাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, যারা দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন অফলাইনে অনলাইনে, তারাই শুধুমাত্র ক্লাস করাচ্ছেন এই আনএকাডেমি প্ল্যাটফর্মে। বেছে বেছে শিক্ষক নিয়োগ করা হয়েছে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ সেই শ্রদ্ধেয় স্যার ম্যামের তালিকা, যারা সবাই কিন্তু দায়িত্ব নিয়ে তোমাদের প্ল্যাটফর্মে ক্লাস করাচ্ছেন। এটা হচ্ছে ফার্স্ট স্লাইড, এটা সেকেন্ড স্লাইড অ্যান্ড দেন থার্ড স্লাইড। সো অজস্র স্যার ম্যাম রয়েছেন, 45 জন স্যার ম্যাম রয়েছেন। এর থেকে বেশি বোধহয় কোনো কোচিং সেন্টারে পাওয়া যায় না। তো এতজন স্যার ম্যাম, বিভিন্ন ফ্যাকাল্টি রয়েছেন বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, যারা তোমাদের ব্যাক টু ব্যাক প্রতিদিন লাইভ ক্লাস করিয়ে থাকবে আনএকাডেমি প্ল্যাটফর্মে। সো আর দেরি নয়, এখনই তোমরা আনএকাডেমিতে যুক্ত হও। ব্যাচ কোর্স এখানে অ্যাভেলেবেল রয়েছে। যে কোনো জায়গা থেকে তোমরা ফোনের মাধ্যমে লাইভ ক্লাস করতে পারবে, শুধুমাত্র ইন্টারনেটের মাধ্যমে। এবং যদি কোনো ক্লাস মিস করে যাও, সেই ক্লাসটা রিপিট দেখা সম্ভব, রেকর্ডেড দেখা সম্ভব। প্রত্যেকটা ক্লাসের শেষে তোমরা পিডিএফ পেয়ে যাচ্ছ। প্রত্যেকটা ক্লাস, মনে করে 1 ঘন্টার ক্লাস হলো, 1 ঘন্টার যে স্টাডি মেটেরিয়াল সেটা তোমরা পেয়ে যাবে। প্রতি 3টি ক্লাস পরপর থাকে ডাউট ক্লিয়ারিং ক্লাস, চতুর্থ ক্লাসটি থাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস, উইকলি থাকে মক টেস্ট, সারা সপ্তাহ ধরে যেটা পড়ানো হয়েছে তার উপর থেকে মক টেস্ট থাকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সমস্তটাই আনএকাডেমি লার্নিং অ্যাপের মাধ্যমে হবে। প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করো, আজই তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। বলে রাখি, এখানে 12 মাসের জন্য ভর্তি হতে গেলে তোমাদের ফিজ রয়েছে 6300, 6300 টাকা। প্রথমে এটা 7000-এর মতো দেখাবে, 10% যে কুপন কোড ইউজ করলেই তবেই 6300 টাকা দাঁড়াবে। অর্থাৎ তোমাদের নেট পেয়েবেল 12 মাসের জন্য 6300 টাকা। এই অ্যাডমিশন ফি দিয়ে ভর্তি হলে এই 45 টিচার্সের ক্লাস তোমরা ইউজ করতে পারবে। সো কুপন কোড হচ্ছে, তোমরা দেখার চেষ্টা করো, আলামিন 9 আমিন। যেহেতু আমি তোমাকে রেফার করছি তাই তুমি একটু 10% ছাড় পেয়ে যাবে। সুতরাং এই সুযোগটা কাজে লাগাও। নিয়ার অ্যাবাউট 6000-এর কাছাকাছি পড়বে। তোমরা আজই যুক্ত হয়ে যাও আনএকাডেমিতে এবং শুরু করো নিজের প্রস্তুতি। সংবিধানের সম্প্রতি একেবারে রিসেন্ট কোশ্চেন, 370 নম্বর ধারা অর্থাৎ আর্টিকেল 370 আর 35A অনুচ্ছেদ বাতিল হওয়ার পরে ভারতবর্ষের রাজ্যের সংখ্যা কয়টি হলো? কারণ আমরা দেখেছি ভারতবর্ষের যে মানচিত্র রয়েছে, মানচিত্রে কম বেশি লক্ষ্য করা গেছে। সুতরাং রাজ্যের সংখ্যা কিছু চেঞ্জ হয়েছে এবং যে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেখানেও পরিবর্তন এসেছে। আমরা এতদিন পর্যন্ত বলতাম 29 স্টেট অফ ইন্ডিয়া, বর্তমানে আমরা যেখানে স্টেটের সংখ্যা দেখব 28, অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক উত্তর। বর্তমানে আমাদের রাজ্য হচ্ছে 28টি এবং বর্তমানে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে 9টি। পরিসংখ্যানটা অবশ্যই মনে রেখো। এখান থেকে আরো দুটো প্রশ্ন হয়, আমি সেটা দেখিয়ে দেব। এই যে লাদাখ, এই লাদাখের প্রথম উপরাজ্যপাল কে হয়েছেন? লাদাখের প্রথম উপরাজ্যপাল হয়েছেন গিরিশচন্দ্র মুর্মু, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন দিন থেকে সরকারিভাবে এই যে জম্মু কাশ্মীর ভেঙে লাদাখ এবং জম্মু কাশ্মীর নামে এই যে দুটো আলাদা আলাদা কেন্দ্রশাসিত রাজ্য আত্মপ্রকাশ করলো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একেবারে কারেন্ট ইভেন্টের উপর থেকে। কোন দিনে? এটা ছিল 31 অক্টোবর। এই দিন কিন্তু ভারতের মানচিত্র ঐতিহাসিকভাবে কিন্তু নতুন রূপ পায়, এই 28 স্টেট অ্যান্ড 9 আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে এটা কবে ঘটেছে? 31 অক্টোবর 2019 এই দিন কিন্তু স্বীকৃতি পায় বা এই দিন থেকে অফিসিয়ালি আত্মপ্রকাশ করে এই কেন্দ্রশাসিত অঞ্চল। এখন এখানে প্রশ্ন হয়, আমি গতদিন একটা মক টেস্টে দেখছিলাম, এই যে লাদাখ এবং জম্মু কাশ্মীর এই যে দুটো আমাদের আলাদা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, লাদাখে কয়টি জেলা রয়েছে এবং জম্মু কাশ্মীর, দেখো আমাদের যে প্রশাসনিক বিভাগ আমরা লক্ষ্য করব কতগুলি জেলা, জেলাকে নিয়ে আবার রাজ্য, রাজ্য নিয়ে আমার দেশটা তৈরি হয়েছে।
তাই এই যেহেতু লাদাখ এবং জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল, তাহলে এখানেও আমি জেলা দেখতে পাবো। তাই তোমাদেরকে বলতে হবে লাদাখের জেলার সংখ্যা কয়টি এবং জম্মু কাশ্মীরের জেলার সংখ্যা কয়টি। যেটা আমি এই স্লাইডে কোশ্চেনে দেখিয়েছি তোমাদেরকে, যে জম্মু কাশ্মীর এবং লাদাখ দুটি নতুন কেন্দ্রশাসিত অঞ্চল সরকারিভাবে জন্ম নেওয়ার পর ভারতবর্ষের নতুন রাজনৈতিক যে মানচিত্র তা প্রকাশ করেছে কেন্দ্র সরকারের তরফ থেকে। তো কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ মনে রাখবে, লাদাখের মাত্র 2টি জেলা এবং জম্মু ও কাশ্মীর নামটা একটু বড় মনে হবে, এই কারণে এর 22টি জেলা। এইভাবে মনে রাখবে, লাদাখ মাত্র 2টি জেলা, জম্মু কাশ্মীরের ক্ষেত্রে জেলার সংখ্যা হচ্ছে 22টি জেলা। ক্লিয়ার? এমসিকিউজ হতেই পারে আপকামিং যে কোনো পরীক্ষার জন্য। তোমরা যারা আমার ক্লাসটি দেখছো, ডাব্লিউপি মেনের প্রিপারেশন নিচ্ছ, গ্রুপ ডির প্রিপারেশন নিচ্ছ, পিসি ক্লার্কশিপ নিচ্ছ, বা অবভিয়াসলি আবগারির জন্য নিচ্ছ, খুবই এফেক্টিভ হবে তোমাদের এই বিষয়টা। তো যদি তুমি এই দ্য ওয়ে অফ সলিউশনের নতুন দর্শক হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নেবে, তাহলে আমাদের সমস্ত লেটেস্ট ভিডিও নোটিফিকেশন তুমি পেতে থাকবে। আমাদের এই যে প্রয়াস যে পশ্চিমবঙ্গের আমার 23টা জেলা সেখানে পৌঁছে যাক আমাদের এই ভিডিও ক্লাস, ঘরে বসে তারা প্রিপারেশন করুক সরকারি চাকরির পরীক্ষার। পরবর্তী দেখো, সম্প্রতি লালাজি টেন্ডন, তো তোমাদেরকে বলে রাখি সম্প্রতি এই শুধুমাত্র একটা রাজ্যের রাজ্যপাল বা একটা রাজ্যের গভর্নর চেঞ্জ হয়নি, আমাদের পশ্চিমবঙ্গেও যেমন জগদীপ ধনখড় হয়েছেন। তো এরকম করে দেখতে গেলে 5 থেকে 7টি রাজ্যে সম্প্রতি রাজ্যপাল চেঞ্জ হয়েছে। আমি তোমাদের এক কাজ করছি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা সরাসরি পিডিএফ লিঙ্ক দিয়ে রাখছি, সেই পিডিএফ থেকে তোমরা একটা পিডিএফ সংগ্রহ করো। সেই পিডিএফে বর্তমান আমাদের যে টোটাল সমস্ত রাজ্যের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর তালিকা সহ আমি একটা পিডিএফ দিয়ে দিচ্ছি। আমি পিডিএফটা এই সেপ্টেম্বরে মেক করেছি। সো একেবারে কারেন্ট ইভেন্ট, একেবারে কারেন্ট আপডেটেড তালিকা, সুতরাং বাংলাতে এইভাবে কোথাও পাবে না। কিরকম? ফার্স্ট সিরিয়াল নম্বর, দেন কি দিয়েছি, রাজ্যের নাম, মনে করো ওয়েস্ট বেঙ্গল। ক্লিয়ার? এভাবে টোটাল রাজ্যের নাম, তবে রাজ্যের সিএম কে মমতা ব্যানার্জি, রাজ্যের গভর্নরকে জগদীপ ধনখড়। সেইভাবে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং গভর্নরের তালিকা আমি তোমাদেরকে একটা পিডিএফ আকারে প্রোভাইড করেছি, সমস্তটাই ফ্রি। তো তোমরা অবশ্যই সংগ্রহ করে নাও। এইগুলো নিজেকে আপগ্রেড রাখতে হবে, সময় বদলাচ্ছি তো নিজেকে মেলে তো অবশ্যই ধরতে হবে না। সো লালাজি টেন্ডন কোন রাজ্যের রাজ্যপাল পদে নিযুক্ত হলেন? 12 দাগে যে প্রশ্নটা করা হয়েছে সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোন শহর 35তম এশিয়ান সামিটের আয়োজন করছে? খুব গুরুত্বপূর্ণ এটা হবে ব্যাংকক, অর্থাৎ অপশন এ ইজ অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার, ব্যাংকক হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, জাতীয় একতা দিবস বা যাকে ন্যাশনাল ইউনিটি ডে বলে থাকি সেটা কবে? তো জাতীয় একতা দিবস বা ন্যাশনাল ইউনিটি ডে যেই দিনটা আমরা পালন করে থাকবো, 14 দাগের যে প্রশ্নটা, সেই দিনেই আমরা দেখব আমাদের এই প্রশ্নটার ক্ষেত্রেও যে জম্মু কাশ্মীর এবং লাদাখ এই যে কেন্দ্রশাসিত অঞ্চলের যে মানচিত্র বিভাজনটা ঘটেছে আমাদের ভারতবর্ষের, সেই মানচিত্র বিভাজন কবে ঘটেছিল তোমরা দেখো 31 অক্টোবর। দেখতে পাচ্ছ 11 নম্বরের প্রশ্নটাই যে 31 অক্টোবর, এবং ওই দিনটাই হচ্ছে আমাদের ইউনিটি ডে, ন্যাশনাল ইউনিটি ডে, বা যাতে আমরা জাতীয় একতা দিবস বলে থাকি। তাই কোনটা উত্তর হচ্ছে বি কুইক, অপশন সি 31 অক্টোবর হবে একেবারে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রয়াত ভারতের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, আমাদের অর্থমন্ত্রী এর আগের যিনি অর্থমন্ত্রী ছিলেন অরুণ জেটলি, তার স্মৃতির উদ্দেশ্যে তিনি প্রয়াত হয়েছেন। তার স্মৃতির উদ্দেশ্যে নিম্নের কোন ক্রিকেট স্টেডিয়ামের নাম বদল করে অরুণ জেটলি স্টেডিয়াম রাখা হচ্ছে? তো তোমাদেরকে বলে রাখি, বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, মহিলা অর্থমন্ত্রী সকলেই জানো। তো প্রাক্তন আমাদের যিনি অর্থমন্ত্রী অরুণ জেটলি যিনি ছিলেন, তার স্মৃতির লক্ষ্যে একটা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে অরুণ জেটলি স্টেডিয়াম রাখা হচ্ছে। সেটা কোন স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে? সঠিক উত্তর হবে এই যে অপশন সি, যেটি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী 16 দাগের কোশ্চেনটা দেখার চেষ্টা করো। ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেট এর ভারতের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে করা হয়েছে? সঠিক উত্তর হবে পবন কাপুর, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমাদেরকে আমি একটা অ্যাম্বাসেডর থেকে প্রশ্ন করি। অসম রাজ্য, তোমরা জানো নিশ্চয়ই ওয়েস্ট বেঙ্গলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? আমাদের পশ্চিমবাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? শাহরুখ খান, ঠিক আছে, বলিউড অভিনেতা শাহরুখ খান। অসম রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? একটু ভেবে উত্তর দেবে, কেননা রিসেন্ট তোমরা চেঞ্জেস লক্ষ্য করবে, এই কারণে জিজ্ঞেস করলাম। অসম রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? তোমরা যখন আমাকে কমেন্ট করবে অসম লিখে তারপরে তোমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর নাম লিখবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কয়জন সঠিক উত্তর দিয়েছো। ক্লিয়ার? সম্প্রতি কোন রাজ্য পান মশলা ব্যান করলো? তো সম্প্রতি এদের মধ্যে আরো একটা রাজ্য আমরা অ্যাড করতে পারি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। পান মশলা নয়, বেসিক্যালি গুটখার বিষয়টা, সিগারেটকে এক্সক্লুড করে আদার্স যত আমরা গুটখা দেখি সেগুলোকে পশ্চিমবঙ্গেও কিন্তু 7 তারিখ থেকে অফিসিয়াল নোটিফিকেশন দিয়েছিল।
তো সম্প্রতি কোন রাজ্য পান মশলা ব্যান করলো? একদমই পান মশলা ব্যান হয়েছে রাজস্থান। তোমাদেরকে বলে রেখে এখান থেকে একটা প্রশ্ন আসে যে এই যে স্বচ্ছতার বিচারে রেলওয়ে স্টেশন কোনটা সবথেকে ক্লিনেস্ট রেলওয়ে স্টেশন অফ ইন্ডিয়া? 720টা রেলওয়ে স্টেশনের উপরে একটা সমীক্ষা চালানো হয়েছিল। কটা রেলওয়ে স্টেশন? 720টা, যার মধ্যে আমাদের শিয়ালদা ছিল, হাওড়া ছিল, সবই ছিল। এতটা রেল স্টেশনের মধ্যে প্রথম তিনটে, ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে হয়েছে রাজস্থান। কোনটা কোনটা? জয়পুর প্রথম, যোধপুর দ্বিতীয় এবং দুর্গাপুরা। রাজস্থানের মানে জয়পুরের পরের স্টেশন হচ্ছে দুর্গাপুরা। ক্লিয়ার? সো জয়পুর, যোধপুর এবং দুর্গাপুরা, দুর্গাপুর নয়, দুর্গাপুরা। ক্লিয়ার? এই তিনটে রেলওয়ে স্টেশন কিন্তু স্বচ্ছতার বিচারে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু রেলওয়ে স্টেশনগুলো 140, 45 বা 50-এর কাছাকাছি রয়েছে, এক্সাক্ট নাম্বার মনে নেই, তবে 140-এর ওপরে রয়েছে। তো সম্প্রতি স্বচ্ছতার বিচারে প্রথম স্থানে রয়েছে অবভিয়াসলি জয়পুর রেল স্টেশন। ক্লিয়ার? তারপরে হবে যোধপুর এবং তারপরে আসবে দুর্গাপুরা। এই পরপর সিকোয়েন্সটা একটু মনে রেখো। সবচেয়ে স্বচ্ছ বলেছে বলে আমরা জয়পুরটাকে চুজ করছি। রাজস্থানে পান মশলা ব্যান করেছে, তো খুবই ভালো উদ্যোগ, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা অ্যাপ্লিকেবল হতে যাচ্ছে বা হচ্ছে, কেন তোমরা দেখার চেষ্টা করো এই যে গুটকা এমন একটা পিক যেটা তোমার রেল স্টেশন চত্বরে ফেললে সব থেকে বিস্তৃত একটা পরিস্থিতি সৃষ্টি হয়, এটা অবভিয়াসলি ব্যান করা উচিত। পরবর্তী প্রশ্ন দেখার চেষ্টা করো। বিশ্ব সুনামি সচেতনতা দিবস, বিশ্ব সুনামি সচেতনতা দিবস কবে পালন করা হয়? 19 থেকে যে কোশ্চেনটা তোমাদেরকে দেওয়া হয়েছে, এক্ষেত্রে সঠিক উত্তর হবে 5 নভেম্বর আমরা বিশ্ব সুনামি সচেতনতা দিবস পালিত করে থাকি। নতুন কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের কয়টি জেলা রয়েছে? আমি বলবো না, তোমরা 20 দাগ নম্বর দেবে, দিয়ে আমাকে কমেন্টে উত্তর দেবে। আমি উত্তরটা আর বলবো না, কেননা একটু আগে আমাদের যে নতুন যে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এবং জম্মু কাশ্মীর, তার রাজ্যের সংখ্যা বলে দিয়েছি। মনে রাখবে যে লাদাখ ছোট, 3টে ওয়ার্ড, তাই মাত্র দুটো তোমার হবে সঠিক উত্তর অবভিয়াসলি। এইভাবে তোমরা মনে রাখবে, লাদাখ হলে দুটো।